আসসালামু আলাইকুম। আমতারেক একটি ভিডিওতে এসে সে ডক্টর ইউনূস সম্বন্ধে বেশ কিছু কথা বলেছেন। আসলে ডক্টর ইউনূস প্রসঙ্গটা তার কথায় এসে গেছে, কিন্তু আসলে বাস্তব পরিপ্রেক্ষিতে সে যে কথাগুলো বলেছে সেই কথা প্রসঙ্গে ডক্টর ইউনূস সাহেব এসে গেছে। কারণ ডক্টর ইউনূস সাহেব এখানে ওতপ্রোতভাবে জড়িত। এই আমতারেক তার বিভিন্ন বেফাঁস মন্তব্যের কারণে মানুষের কাছে সমালোচিত এবং নিন্দিত। মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারতেছে না সে তার বেশ কিছু বেফাঁস মন্তব্যের কারণে এবং উল্টাপাল্টা মানুষকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্যের কারণে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন, এই আমতারেক বেশ কিছু সত্যের প্রতিবাদী সে হয়, অর্থাৎ সত্য কথাগুলো প্রতিবাদী হয়ে সে জোরালো কণ্ঠে ব্যক্ত করে। এতে কিন্তু সে কাউকে ভয় করে না। এই দিকটা তার অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। তাকে অত্যন্ত ধন্যবাদ দিই এই ধরনের কথাগুলো বলার জন্য। যে সমস্ত কথাগুলো আমি নিজেও খুব পছন্দ করি তার এই কথাগুলো, এবং এই ধরনের প্রতিবাদী হওয়া উচিত যদি তার ভিতরে দেশপ্রেম থাকে। আর ওর মধ্যে দেশপ্রেম আছে বিদায়ী সে এই ধরনের কথাগুলো বলে। যেমন এইখানে বেশ কিছু সে কথা বলেছে, একটু শুনুন। ডক্টর ইউনূসের একটা বক্তব্য দেখে প্রতিক্রিয়া জানানো খুব জরুরি বলে আমি মনে করছি। উনি বললেন আমাদের ভিসা জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতি, বিভিন্ন কথাগুলো বললেন। গণঅভ্যুত্থানের পরে আব্দুল্লাহিল কাফি, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করে তিনি তাদের লাশ পুড়িয়ে দিয়েছিলেন। তিনি দেশ থেকে পালাচ্ছিলেন। পালানোর সময় তার পাসপোর্ট তিনি পরিবর্তন করেন এবং তিনি সিটি কর্পোরেশনের ঝাড়ুদার হিসেবে নতুন পাসপোর্ট নেন। সেই পাসপোর্টটা সকালে 11টায় আবেদন করেছিল, বিকাল 3টায় পেয়েছিল। তড়িঘড়ি করে তাকে পাসপোর্ট অধিদপ্তরের এডিজি তারা তাকে পাসপোর্ট দিয়েছিল। আমরা ডক্টর ইউনূস বরাবর অভিযোগ দিয়েছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দিয়েছিলাম এবং আমরা 3 দফা মানববন্ধন প্রতিবাদ করেছিলাম যে এই এডিজি এই ধরনের একটা অপকর্ম করছে। শুধু তাই না, স্পিকার শিরীন শারমিনকে তার বাসায় গিয়ে পাসপোর্টের ছবি তুলে নিয়ে এসে তাকে পাসপোর্ট প্রদান করছে, অথচ তিনি কতগুলো মামলার আসামি। উনি বিরোধী রাজনীতি করেন বা এরকম, কিন্তু আমি বলতে যাচ্ছি ডক্টর ইউনূস অভিযোগ করলেন আমাদের প্রবাসীদের উপরে। পাসপোর্টে জালিয়াতি আমাদের প্রবাসী ভাইরা করে। একজন প্রবাসী ভাইয়ের একটা ডকুমেন্টস প্রয়োজন, সরকার পারে না খুব সহজ করে তার জন্য। তাকে মায়া দিয়ে একটু দিতে পারতো না? ইউরোপে কত প্রবাসী পাসপোর্ট বঞ্চিত, সরকারের দায়িত্ব ছিল না এগুলো সমাধান করা? 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে এই ডক্টর ইউনূস সরকার। রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিচ্ছে, দিবে তড়িঘড়ি করে সব দিবেই, তার এজেন্ডা এটা। আমার প্রবাসী ভাইরা কত কষ্ট পাচ্ছে। ডক্টর ইউনূস অভিযোগ দিয়ে গেল। এই যে একটা বক্তব্য দিল যে আমাদের প্রবাসীদের ভিসা জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতি, এত বড় একটা অভিযোগ, এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রবাসী ভাইদের লুঙ্গি খুলে চেক করবে, এরকম একটা অবস্থা হবে। অনেকে এটাকে সহজভাবে নিয়েছেন। আমি এটাকে রাষ্ট্রের নির্বাহী জায়গা থেকে এটা উনি নিতে পারেন না। পাসপোর্ট অফিসের অভ্যন্তরে যারা অফিসাররা আছে তারাই মূলত করাপ্টেড, তারাই জায়গা দেয় দালালদেরকে, তারাই আসলে দালালদের অভিভাবক এবং তারাই মূল দালাল। কোনোদিন দেখেছেন পাসপোর্ট অধিদপ্তরের অফিসার যারা দালালি করে, জালিয়াতি করে, তাদেরকে কোনো শাস্তি দিতে কখনো দেখেছেন? তাহলে ডক্টর ইউনূসের হাতে দায়িত্ব ছিল, ক্ষমতা ছিল, তিনি এটা ঠিক না করে, আমরা অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি। উনি কোনো ব্যবস্থা নেয়নি। একবার প্রমাণ সহ 10-12টা নিউজে আসছিল আব্দুল্লাহিল কাফির পাসপোর্ট জালিয়াতি বিষয়ে। এডিজি দপ্তর থেকে সরাসরি লোক পাঠিয়ে শিরীন শারমিনকে পাসপোর্ট দিয়েছিল, কোনো ব্যবস্থা নেয়নি। তো কি বলবো? ডক্টর ইউনূস শুধু অভিযোগ দেন, আন্তর্জাতিক আইটেম বলছিল সারা বিশ্বের সব ভিসা ব্যবস্থাপনা বাংলাদেশ থেকে হবে। আসার পরে আস্তে আস্তে বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়া শুরু করছে। আগে তো বন্ধ হয়নি, আগের সরকার যারা ছিল, ভালো খারাপ যাই হোক, হরদম প্রবাসীরা গেছে। 1 বছরে মালয়েশিয়ায় 3 বছর পাঠাইছে, 1 বছরে মালয়েশিয়া 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে পাঠাইছে। এই 18 মাসে 17,000 প্রবাসী মালয়েশিয়াতে পাঠাতে নাক দিয়ে পানি পড়তেছে ডক্টর ইউনূসের।
গতকালকে আসিফ মাহমুদ বক্তব্য দিচ্ছে, হেরা কি জন্য করবে ক্ষমতায় আসলে না করলে, যে ঘুষ ছাড়া চাকরি দেবে। হে নিজে ক্ষমতা পাইয়া ওয়াসার নিয়োগ জালিয়াতির প্রমাণ আপনারা পাইছেন না? প্রমাণ পাইছেন না? হেরা নাকি আসলে কি সব ভালো ভালো করবে। যেই জামাতে ইসলাম নিজের লোক ছাড়াই ইসলামী ব্যাংকে চাকরি দেয় না, সেই জামাতে ইসলাম সরকারি চাকরির ক্ষেত্রে তার নিজের লোককে প্রাধান্য না দিয়ে জনগণকে নাকি দেবে। এই সব মিলে একটা ম্যাটিকুলাস ডিজাইন চলতেছে এখন। বাংলাদেশের জনগণ যত দ্রুত বুঝবে তত দ্রুত বাঁচবে। যারা 10 বছর 12 বছর ডক্টর ইউনূসকে ক্ষমতায় চেয়েছিলেন, বলবেন জনগণ চায় 10 বছর। কোন জনগণ চাই? আপনারা জনগণ, আর অন্যরা জনগণ না? যে জনগণটা আওয়ামী লীগ করে সে জনগণ না? যে জনগণটা বিএনপি করে সে জনগণ না? জনগণের দোহাই দিয়ে 10 বছর আর একজন জমিদারের নাতি। ডক্টর ইউনূসকে 5 বছর দেখার তার অনেক আক্ষেপ থাকবে। কোন জমিদারের নাতির নাম বলেন তো কে? ওই যে গাড়ির বহন নিয়ে গিয়ে বলছিল তার দাদা জমিদার, ঠিক আছে? 5 বছরের আক্ষেপ। আরে 18 মাসেই 353টা গার্মেন্টস বন্ধ করছে চান্দু। এই যে মববাজিরা যায় গার্মেন্টস মালিকদেরকে ভয় দেখাইছে, ভয় দেখিয়ে গার্মেন্টস গুলো বন্ধ করেছে। চিন্তা করতে পারেন, দেশের এই অবস্থা করে ফেলেছে। এখন ভিসার ক্ষেত্রে কি হয় জানেন? বাংলাদেশের নাগরিকরা ভারতে যায় 15 দিন বসায় রাখে, কাগজ ধরা দেয়, বলে আরো 2 মাস পরে আসেন। এইভাবে ঘুরাচ্ছে। পুরা অভিবাসন প্রবাস গমন ভিসা ব্যবস্থাপনা একবারে জাহান্নাম অবস্থা। প্রবাসীদের মিনিমাম স্পেস নাই। কথা ছিল সারা দুনিয়াকে বাংলাদেশের কাছে আনবে, এখন সারা দুনিয়ায় বাংলাদেশের ঢোকা বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক আইটেম ভাই, কিচ্ছু বলার নাই। আরো কিছুদিন রাখেন, দেখবেন নিজে সুযোগ পেয়ে 666 কোটি টাকা কর মাপ নিছে না। জনগণের উপর কর চাপাতে খুব ভালো লাগে, কিন্তু নিজেরটা মায়া লাগে। আরে বুকে ব্যথা, কর দিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কর দিতে কষ্ট হচ্ছে। এই হলো ম্যাটিকুলাস ডিজাইন, এই হলো ইউনুসীয় শাসন ব্যবস্থা। গ্রামীণের শেয়ার সরকারের ছিল 25%, কমায় আনছে সরকারের শেয়ার 10% রাখছে, সব নিয়ে গেছে সুযোগ পাইয়া, চাবি দিয়া। ঠিক আছে, কথা দিচ্ছি এগুলো সব রিস্টোর করা হবে। যেই ক্ষমতায় আসুক, আমরা এইটা যখন ডক্টর ইউনূস যেদিন থেকে ছাড়বে ক্ষমতা, সেদিন থেকে 666 কোটি টাকা কর মওকুফের বিষয়টা আমরা বিচারের আওতায় নিয়ে আসার দাবি করব। ভালো থাকবেন সবাই। প্রবাসীদের সকাল সকাল একটা বাসের সংবাদ দিলাম। এরপরেও অনেকে আছে যে না, এতগুলো চুরি করছে তারপরেও ডক্টর ইউনূস ভালো, আমরা কেন সমালোচনা করি? আমরা সেই জন্য দালাল। তার এই কথাগুলোকে আমি কেন ধন্যবাদ দিচ্ছি? দেখুন, সে আব্দুল্লাহ এল কাকি একজন পুলিশ সুপারের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি তার বিবরণী তুলে ধরেছেন, এবং ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে বা বেশ কিছুদিন যাবতীয়, উনি 5ই আগস্টের পর থেকে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছে, তাকে প্রধান করা হয়েছে, প্রধান উপদেষ্টা তিনি হয়েছেন, তিনি বেশ কয়েক জায়গা ভাষণেই বাংলাদেশের জালিয়াতি সম্বন্ধে এবং বিশ্ব দরবারে গিয়ে তিনি যখন ভাষণ দিতে যান, কিংবা তাদের দেশে যখন আমাদের দেশে লোক লাগবে কিনা সেই লোক দিতে চান তিনি বেশি করে, তখন তারা ইউনূস সাহেবকে বলেন যে আমরা তো নিতেই চাই, কিন্তু বাঙালিরা জালিয়াতি করে, আপনাদের দেশের লোকগুলো জালিয়াতি করে, তারা বিভিন্ন ভাবে জালিয়াতি করে সার্টিফিকেট তৈরি করে এবং জালিয়াতির মাধ্যমে এই দেশে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই জন্য আমাদের একটু সমস্যা। তো এই কথাগুলো উনি আবার দুঃখের সহিত স্টেজে দাঁড়িয়ে ভাষণ দানকালে কথাগুলো অকপট ভাবে তিনি বলেন। অকপট ভাবে কেন বললাম? উনি যে ভেজা গলায় কিংবা আর্তনাদের স্বরেও বলেন, যদি বলে থাকেন, তারপরও অতগুলো লোকের সামনে একটা সবার মধ্যে এই কথাগুলো বলার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এতে একটা দেশের সুনাম হয় না, বরঞ্চ দুর্নাম হয়। এখন আপনি যে কথাগুলো বলতেছেন, আপনার এই ভাষণটা সারা বিশ্বে দেখতেছে মানুষ, তো সারা বিশ্ববাসী তারা তো ভাবেই আমরা জালিয়াতি। উপরন্তু আপনার এই বক্তব্যের কারণে, ডক্টর ইউনূস সাহেবের এই বক্তব্যের কারণে সারা বাংলার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ
জানতে পারে যে আসলে এই দেশের মানুষগুলো জালিয়াতি করে, তারা বিশৃঙ্খলতা করে। কিন্তু আন্তরিক যে কথাগুলো বলেছে তার সাথে আমি একেবারে সম্পূর্ণ একমত। এই কথাগুলো আমি নিজেও বলে থাকি, যখন থেকেই আমি কন্টেন্ট তৈরি করতেছি তখন থেকেই আমি অকপট ভাবে জোরালো কণ্ঠে নির্ভীক ভাবে এই কথাগুলো বলে যাচ্ছি। আমি প্রায় বলে যাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব আসলে অ্যাকচুয়ালি একটা দেশের প্রধান হিসাবে সম্পূর্ণভাবে অযোগ্য। তিনি একটি মেরুদণ্ডহীন প্রাণী বলা যায়। উনি একটা দেশ চালানোর মতন যোগ্যতা অর্জন করেননি। যদি তিনি অর্জন করতেন তাহলে এইভাবে এই কথাগুলো বলতে পারতেন না জনসম্মুখে এবং জনসভায়। উনি এই বক্তব্যটা দেওয়ার সময় একবারও কি ভেবে দেখেন যে জালিয়াতির কারণে উনি দুঃখ করে বলছেন, এই জালিয়াতিটা কিভাবে সৃষ্টি হয়? যেমন পাসপোর্ট জালিয়াতির কথা, একটা মানুষ প্রবাসে যায়, সেই ছেলেটা কি এই জালিয়াতি করে? জালিয়াতি করে তো সেই নির্বাহী লোকগুলো যারা প্রশাসনে জড়িত আছে তারা। অথচ তাদেরকে আপনি ঠিক করতে পারতেছেন না, তাদেরকে আপনি ধরতে পারতেছেন না। তারা ঘুষ দুর্নীতির মাধ্যমে এই জালিয়াতি গুলো তৈরি করতেছে, একজনের পাসপোর্ট দিয়ে আরেকজনকে পাঠাচ্ছে, কিংবা বিভিন্ন ধরনের ভেজাল তৈরি করে এই দেশের সুনামকে নষ্ট করে তারা বিভিন্ন দেশে লোক পাচার করতেছে। এই সবকিছুর সাথেই সরকারি ভাবে লোকগুলো জড়িত। আর সেই সরকারি লোকগুলোকে অর্থাৎ এই ঘুষ দুর্নীতি থেকে তাদেরকে দূরে রাখার জন্য যে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত তা কিন্তু ইউনূস সরকার নিতে পারতেছে না। তিনি কোনোভাবেই তাদেরকে কন্ট্রোল করতে পারতেছেন না, বরঞ্চ তাদের ঘুষ দুর্নীতির কথা না বলে, এই ঘুষ দুর্নীতিকে তিনি দমন না করে, এই ঘুষ দুর্নীতি এগুলোকে সমূলে উৎপাটন না করে তিনি পুরো বাংলাদেশ নিয়ে বলতেছেন যে বাংলাদেশের মানুষ সম্বন্ধে তারা বিরূপ ধারণা পোষণ করে, যার ফলশ্রুতিতে আমাদের দেশের একটা দুর্নাম আছে। এই দুর্নাম থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে সেই ব্যথা মোচন করতে হবে। অর্থাৎ তারা যে মত পোষণ করে থাকে, এই মত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কিন্তু এই বের হওয়ার উপায় কি সাধারণ জনগণ? অবশ্যই না। এর সম্পূর্ণ দায়ভার হচ্ছে আপনার নির্বাহী অফিসারগণ এবং প্রশাসনগণ, যাদেরকে আপনি কন্ট্রোল করলে, অর্থাৎ গোড়া থেকে যদি এই ঘুষ দুর্নীতি মূলোৎপাটন করা হয় তাহলেই দেশের সুনাম চতুর্দিকে বজায় থাকবে। আপনি সেইভাবে পদক্ষেপ নিন। এই ঘুষ দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদী সবকিছু থেকে দেশকে পরিত্রাণ করার চেষ্টা করুন, এগুলোকে সমূলে বিনাশ করুন। দেখবেন দেশ সম্বন্ধে সারা পৃথিবী আমাদেরকে ভালো জানবে এবং সবাই ভালো মত পোষণ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।